আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন ইসি সচিব। থাকবে নির্বাচন নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাও। আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। স্বৈরতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় একটি মহল নির্বাচন নিয়ে তালবাহানা করছে, অভিযোগ বিএনপির। ফেব্রুয়ারিতে এই নির্বাচনের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সংস্কার কমিশনের 37টি প্রস্তাব বাস্তবায়িত জানালেন প্রেস সচিব। নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি। রাজধানী গুলশানের চাঁদাবাজিতে নিজের নাম আসায় বিস্মিত সজীব ভূঁইয়া। উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রে 54 কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান। সিলেটের ধলাই নদীর সাদা পাথর রক্ষায় অভিযানে যৌথ বাহিনী। সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ। এবং আলাস্কায় বৈঠকের আগে পুতিনের সম্পর্কে স্বচ্ছ ধারণা নিচ্ছেন ট্রাম্প। খতিয়ে দেখছেন গোয়েন্দা তথ্য। লন্ডনে জেলেনস্কি। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। শিউলি রায়ের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। এর সাথে আরো আমরা যে এই সময় তিনি জানান, পর্যবেক্ষকদের কাছ থেকে 318টি আবেদন পাওয়া গেছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। 22টি রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্যের জন্য ও পর্যবেক্ষণের জন্য ফিল্ডে পাঠানো হবে বলেও জানান তিনি। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি তুলছেন তারা মাঠের বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। যারা নির্বাচনকে বয়কট করতে চায় তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে মুখ্য। বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যাদের সাথে আমাদের জোট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো। এই ইনক্লুসিভ সেটা নয়, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। পতিত ফ্যাসিস্টরা নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে কার্যকর যৌথ অভিযান দাবি করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যাদের হাতে
অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে, এটা আমরা দেখেছি, জাতি দেখেছে। এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায় তারা পতিত ফ্যাসিস্ট শক্তি করতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর কোনো বিষয়ে সংশয় থাকলে তা অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও প্রত্যাশার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে কি কি বিষয়ে তারা দেখতে চায়, সেই বিষয়গুলোর জবাব তো অবশ্যই সরকারের কাছে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে একটি মহল গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। আর পিআর পদ্ধতিতে নির্বাচনে আপত্তি জানিয়ে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া সম্ভব না। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী যুব সমাবেশ করে অপরাজেয় বাংলাদেশ। এ সময় জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানান বক্তারা। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার ও বিচার কাজ করা সম্ভব নয় বলেই মনে করেন তারা। চিরাচরিতভাবে ৭১ থেকে এই পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবে নির্বাচন হবে। সংস্কার একটি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটি অগণতান্ত্রিক সরকার দিয়া পরিচালনা করার জন্য কিছু সুযোগবাদী কাজ করে যায়, যাতে করে অস্থিতিশীল অবস্থায় তাদের কিছু গুরুত্ব বাড়ে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মন্তব্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে একটি মহল নির্বাচন নিয়ে তালবাহানা করছে। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে নাগরিকদের উপর নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, সংস্কার কমিশনে ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের আরও একটি রিপোর্ট দেখব আমরা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১২ তারিখে তার সাথে বাইলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার। স্বৈরাচারী সরকার দেশের মানুষের নাগরিক অধিকার হরণে স্পাইওয়্যার ব্যবহার করেছে। এসব যন্ত্রপাতির উৎস, ব্যবহার এবং খরচ নিয়ে তদন্ত করতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কে প্রধান করে কমিটি গঠনের কথাও জানান তিনি। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ আহমেদ। ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর প্রসঙ্গে বলেন, ফলপ্রসূ এই সফরের মধ্য দিয়ে দ্রুতই দেশে মালয়েশিয়ান বিনিয়োগ আসবে। আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে, বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অদূর ভবিষ্যতে দেখতে পাবো। সংস্কার কমিশনে ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। রিফর্ম আরো এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ালো হলো ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানী গুলশানের চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন চাঁদাবাজির ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। অপুর স্ত্রীর সংবাদ সম্মেলন করে অপুকে জিম্মি করে ভিডিও ধারণ করার প্রসঙ্গ টেনে উপদেষ্টা শঙ্কা প্রকাশ করে প্রশ্ন তোলেন 5 অগস্টের আগের ঘুমের রাজনীতিতে দেশ ফিরে যাচ্ছে কিনা। কথা বলেন আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গেও। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য, অল্প সময়ে পরিচিত হয়ে ওঠেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। নিজের এপিএস থেকে শুরু করে নিজ এলাকায় নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এই উপদেষ্টা। সর্বশেষ আলোচনায় রাজধানীর গুলশানের সাবেক মহিলাম্বির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর একটি ভিডিও নিয়ে। জানে আলম অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেদিন ভোর রাতে গুলশানের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করার অভিযোগ তোলেন। চাঁদাবাজির ঘটনায় তার নাম আসায় এ নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের নাম আসায় বিস্মিত জানিয়ে অস্বীকার করলেন জড়িত থাকার বিষয়ে। মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে, বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। কথা বলে নিজের নির্বাচন, গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে স্বীকার করেন গেল 1 বছরের সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। নির্বাচন করার সিদ্ধান্ত এখনো না নিলেও তফসিল ঘোষণার পর সরকার থেকে পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি চিন্তাম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকার চাঁদা দাবির ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত এক ছাত্র নেতা সহ মোট 7 জন। তবে সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে চাঁদাবাজির সঙ্গে একজন উপদেষ্টার নাম উঠে আসায় বিষয়টি নতুন মোড় নেয়। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত নেতার স্ত্রী। দাবি করেছেন ভিডিওটি জোরপূর্বক ধারণ করা হয়। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বাকিটা জানাচ্ছেন মাহবুব তামিম। দর্শক, আমরা অপেক্ষা করছি, প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্টটি। দর্শক, প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্টটি, আমরা অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা হাতে পেলেই আবারও দেখাবার চেষ্টা করব। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। দর্শক, রিপোর্টটি চলে এসেছে, আমরা দেখব। দর্শক, দুঃখিত, আমাদের রিপোর্টটি এখনো হাতে এসে পৌঁছয়নি। আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি।
সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে বেরিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের রয়েছে দুটি বাড়ি, যার আনুমানিক মূল্য 54 কোটি টাকার বেশি। এদিকে সাংবাদিক মুন্নি সাহা দম্পতির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। ফজলা আদিত্যের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের অন্যতম এই সদস্যের বিরুদ্ধে দুদকের বেশ কয়েকটি অনুসন্ধান সহ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ চলমান রয়েছে। আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছে? বৃহস্পতিবার দুদক মহাপরিচালক জানান, হাসিনা পুত্রের বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার করে 60 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 57 কোটি 50 লাখ টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 54 কোটি টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে 54 কোটি 4 লক্ষ 32,258 টাকা। এদিন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীর গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকার চাঁদা দাবির ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়েছে বহিষ্কৃত এক ছাত্রনেতা সহ মোট 7 জন। তবে সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে চাঁদাবাজির সঙ্গে একজন উপদেষ্টার নাম উঠে আসায় বিষয়টি নতুন মোড় নেয়। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত নেতার স্ত্রী। দাবি করেছেন ভিডিওটি জোরপূর্বক ধারণ করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকেও। মাহবুব তামিম জানাচ্ছেন এর বিস্তারিত। গেল 17 জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনা ঘটে, যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন ওঠে সারা দেশে। সেই ঘটনায় মামলা হলে 2 আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর আগে একই ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট 6 জনকে। এদিকে 13 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপুরই এক ভিডিওতে ভিন্ন মাত্রা পায় এই চাঁদাবাজির ঘটনা। 35 মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন এক উপদেষ্টা। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন, আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। তবে এ নিয়ে বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসা ভিন্ন বক্তব্য দেন। রাজধানী শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন অপুকে গ্রেপ্তারের আগের রাতে তাকে তুলে নেয় রাজনৈতিক দলের এক নেতা। সে সময় জোরপূর্বক তার ভিডিওটি রেকর্ড করা হয়। অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে। অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। এদিকে গুলশানের এই ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই টোটাল তদন্ত এবং তাদের স্বীকারোক্তি মিলে যেটা পূর্ণাঙ্গ তদন্ত হলে যাদের প্রতি ইশারা করা হচ্ছে সেটা বেরোবে। এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে অথবা তাদের বক্তব্য দিতে হবে, স্পষ্টীকরণ করতে হবে। চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন অপু। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। উদ্ধার হওয়া পাথর সিলেটের সাদা পাথর স্পটের বিভিন্ন স্থানে পুনরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীর চেকপোস্টে আটক রাখা হয় পাথরবাহী 250 শতাধিক ট্রাক।
অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে জড়িতদের গ্রেফতার সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী খালেদ আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সাদা পাথর স্পটের বিভিন্ন স্থানে পুনরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে লুট হওয়া পাথর। বৃহস্পতিবার শুরু হওয়া এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশ নেন। সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে রাখা হয় পাথরবাহী ২৫০ শতাধিক ট্রাক। অভিযানে জব্দ হওয়া ট্রাকগুলো যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া হয়, আর অবৈধভাবে উত্তোলিত পাথরগুলো মূল পর্যটন স্পটে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। সিলেটের সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শিগগিরই জব্দ হওয়া পাথর সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করার কথা জানান তিনি। জড়িতদের গ্রেপ্তার সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। সাদা পাথর রক্ষায় জেলা প্রশাসনের ঘোষিত ৫ উদ্যোগের পাশাপাশি মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ। সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাথর উত্তোলনে জড়িতদের তালিকা করতে বলছে উচ্চ আদালত। পাথর উত্তোলনের ফলে সেখানে কি ধরনের ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এসব আদেশ দেন। নির্বিচারে পাথর উত্তোলন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেই সমস্ত এলাকার সিভিল প্রশাসন পুলিশের সহযোগিতায় বিবাদীদেরকে বলছেন 7 দিনের মধ্যে ওই সমস্ত পাথরগুলো এনে এই জায়গায় আবার প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য রেখেছেন যে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। মানবতা অপরাধের দায়ে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা তদন্ত শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন শিগগিরই এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে গত ২০ জুলাই মানবতা বিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এদিন চানখারপুল মামলায় কলেজে কর্মরত একজন সাক্ষী হুমকি পাওয়ার অভিযোগের ভিত্তিতে তার সুরক্ষা নিশ্চিতে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সাথে এই ঘটনা তদন্তে ৩ সদস্যের এক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন এই সাক্ষী যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রতিষ্ঠান এবং সাক্ষীর যে এলাকা সেই এলাকার তদন্তকারী সেই এলাকার অফিসার ইনচার্জ এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরো কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৪ ডেপুটি গভর্নরের পাশাপাশি তাদের স্ত্রী, সন্তান ও সন্তানদের স্বামী বা স্ত্রীর হিসাবও তলব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
BFIU এর সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজীব হাসান ও মাসুদ বিশ্বাস এবং তাদের স্ত্রী সন্তান ও সন্তানদের স্বামী বা স্ত্রী হিসাবও তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লোপাটে সহায়তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে দেওয়ার অভিযোগ আছে। এমন নানা অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুরোধে বুধবার ব্যাংকগুলোকে হিসাব তলব সংক্রান্ত চিঠি দিয়েছে BFIU। রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বনানীতে 360 ডিগ্রি সিসা বার নামে একটি রেস্টুরেন্টের ভবনে এই ঘটনা ঘটে। বনানী থানা পুলিশ জানায় এই ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বৃহস্পতিবার ভোর 5টা বেজে 28 মিনিট রাজধানীর বনানী 11 নম্বর রোডে 360 ডিগ্রি সিসাবার ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক ছুরিকাঘাত করে রাহাত হোসেন রাব্বিকে। পরে গুরুতর অবস্থায় রাব্বিকে নেওয়া হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় বনানী থানা পুলিশ জানায় দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান। হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত এবং তারা নিয়মিত এ সিসাবারে যেতেন বলেও ধারণা পুলিশের। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তদন্ত ব্যক্তি আইডেন্টিফাই করেছি। এখন আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং আমাদের বাদী যে হবে রাব্বির বাপের সাথে কথা বলেছে। সে বলছে লাস্ট পোস্টমর্টম হওয়ার সাথে সাথে সে আমাদের সাথে থানায় এসে সে একটা মামলা শনাক্তকারী যে আসামি ওই ব্যক্তির সাথে এর আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, কথা চলে, সে তার দুজনা পরিচিত। এছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাজধানীর সিসাবারগুলো চলছে বলেও জানায় পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। যুব মহিলা লীগের সমালোচিত নেত্রী পাপিয়া ও তার স্বামীকে 3.5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 লাখ টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। যদিও রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন উভয় পক্ষের আইনজীবীরা। ইউসুফ ভুইয়ার রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঢাকার ওয়েস্টিন হোটেলে মাত্র 6 মাস অবস্থান করে প্রায় 3.23 কোটি টাকার বিল পরিশোধ করেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। পাশাপাশি করেছেন 40 লাখ টাকার কেনাকাটাও। এসব তথ্যের ভিত্তিতে প্রায় 6.24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2020 সালের 14 ডিসেম্বর এই মামলায় আসামিদের গ্রেপ্তারের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে আসামিদের অর্থের মহাফিরিস্তি। এর মধ্যে 5 বছরে 30 লাখ টাকা বাসা ভাড়া এবং 1.20 কোটি টাকার ব্যবসায় বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকে তাদের 30,52,000 টাকার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা করেন বিচারক। উভয়কে 3 বছর 6 মাস করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। সঙ্গে 5 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাস করে কারাদণ্ড দেয়া হয়। যদিও রায়ে অসন্তোষ জানান দুদকের আইনজীবীরা, বলেন কমিশনের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমি আমার রায়ের বিষয়টা আমার কর্তৃপক্ষ কমিশনকে জানাবো। কমিশন যদি রায় সংক্ষুব্ধ হয়, আমি নিজে তো সংক্ষুব্ধ, মানে কারণ এই মামলায় সর্বোচ্চ সাজা ছিল 10 বছর তা এবং সর্বনিম্ন সাজা হলো 3 বছর, উনি 3.5 বছর দিয়েছেন। তা আমার কমিশনকে আমি অভিহিত করব, কমিশন সিদ্ধান্ত নেবে যে এটা মামলা আপিলে যাবে কিনা বা পরবর্তী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে কিনা। এদিকে আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে অসত্য ও মনগড়া বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে এই মামলায় আসামি পাপিয়া আগেই কারাভোগ করায় আদালত তার সাজা মওকুফ করে। অন্যদিকে অপর আসামি মফিজুর রহমান সুমন 4 বছরের বেশি কারাভোগ করায় আদালত তার সাজা ও অর্থদণ্ড মওকুফ করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 বছর 6 মাসের সাজা দিয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এই মামলায় বেকসুর খালাস পাবো, কিন্তু সেই প্রতিফলনটা ঘটেনি। এই সংক্ষুব্ধতা আমাদের রয়েছে। আমরা মক্কেলের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তার অভিযোগ, জুডিশিয়াল মার্ডার ছিল সাকা চৌধুরীর ফাঁসি, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত। বিচার চলাকালে সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বিদেশ থেকে 4 সাক্ষীকে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাধা দেয় বলেও অভিযোগ তার। তাইফুর রহমান তুহিনের রিপোর্টে আমরা বাকিটা জানব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে 2015 সালের 22 নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় 10 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। যার মাধ্যমে আমার হাজবেন্ডের হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী অভিযোগ করেন তার বাবার বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না, এটি ছিল জুডিশিয়াল কিলিং, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত। পরিবারের দাবি, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য 4 জন বিদেশি সাক্ষী দেশে আসতে চেয়েছিলেন, যারা 1971 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাকা চৌধুরীর সহপাঠী ছিলেন। কিন্তু সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা পেতে বাধা দিয়েছিল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠানো হবে বলেও জানায় পরিবার। এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল, প্রমাণ করতে পারতেন যে আব্বা 1971 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। ন্যায় বিচার ও সম্মান পুনরুদ্ধারে তথ্য প্রমাণ সহ আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান হুম্মাম কাদের চৌধুরী। আমরা আবার কোর্টে যাব, আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।